নমস্কার, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যে সমস্ত মা বোনেরা ও দিদিভাইয়েরা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আসবে। আর যাদের স্ট্যাটাস এখনও আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশন লেখা রয়েছে, তাদের কি করতে হবে এই টাকা পাওয়ার জন্য A to Z আমি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটায় একটা লাইক দিয়ে দেবেন এবং সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, কারণ কোথাও স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করে যেতে পারেন। আর তার সাথেই বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটছে। তাই বলবো অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সাধারণ মানুষ এই ধরনের ভুলভ্রান্তি তথ্যগুলো থেকে বিরত থাকতে পারে। ঠিক আছে, তো সর্বপ্রথমে আসছি আজকের সবথেকে গুরুত্বপূর্ণ যে খবর সেই বিষয়টা নিয়ে, যে যারা এখনও টাকা পায়নি তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রায় 50 লক্ষ মহিলার আবেদন এখন যাচাই ও ভেরিফিকেশন প্রক্রিয়ায় রয়েছে। তাই আপনার আবেদন যে বাতিল হয়েছে এমন বিষয় কিন্তু না। ঠিক আছে, তো যাদের এখন ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে তাদের অলরেডি অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এবং তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়াও শুরু হচ্ছে। আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে 17 থেকে 20 আগস্টের মধ্যে প্রথম ধাপে টাকা পাঠানোর কথা ছিল, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বহু অ্যাকাউন্ট এমন রয়েছে যে তাদের স্ট্যাটাস এখনও ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি। তো এই নিয়ে রাজ্যে বিভিন্ন ধরনের জেলায় জেলায় বিক্ষোভ হচ্ছিল, আমরা সেটা নিউজ চ্যানেলে দেখেইছি। তো সেই সমস্ত দিক বিবেচনা করে এই টাকা পাঠানোর প্রক্রিয়ার ডেট কিন্তু আবার বাড়ানো হয়েছে। অর্থাৎ যাদের বিভিন্ন ধরনের যে ফর ফার্দার ভেরিফিকেশন, রিজেক্ট, আন্ডার প্রসেস এই সমস্ত স্ট্যাটাস রয়েছে, তাদের পুনরায় আবার ভেরিফিকেশান চলছে এবং 24শে আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত এই ভেরিফিকেশান ও পেমেন্ট প্রক্রিয়ার কথা রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে। আশা করছি এই পেমেন্টের ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এখন 24, 25 ও 26শে আগস্টের একটা বিশেষ আপডেট আপনাদের শেয়ার করছি। প্রথমত 24শে আগস্ট অর্থাৎ গতকাল সোমবার 10টা থেকেই কিন্তু এই ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলা রয়েছে এবং সেই মাফিক কাজও কিন্তু চলছে। আর এই কাজ 25শে আগস্ট, 26শে আগস্ট, 27শে আগস্ট এইভাবে কিন্তু চলতে থাকবে। অর্থাৎ যাদের আবেদন এখনও অ্যাপ্রুভ হয়নি তাদের কিন্তু সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সরকারি আধিকারিকরা সেই সমস্ত ভেরিফিকেশনের কাজ চালাচ্ছে। আশা করছি আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ দেখায় তবে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেয়ে যাবেন। তো ভিডিওর পরবর্তী পার্টে যাওয়ার পূর্বে আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই আপডেট ইউ চ্যানেলটা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন। এর ফলে যখনই এই আপডেট ইউ চ্যানেল থেকে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য নিয়ে আসবো সেটা আপনারা টাইম টু টাইম পেয়ে যাবেন। আর যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা জানিয়ে রাখি, এই চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না। তো আপনাদের উপকারের জন্যই বলছি, অবশ্যই সঠিক এবং নির্ভুল তথ্য পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এখন একটা আসছি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোন স্ট্যাটাসে কি করবেন। অর্থাৎ আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন বিভিন্ন জনার বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাচ্ছে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টা আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই আসছি অ্যাপ্রুভের ব্যাপারে। অর্থাৎ আপনি যখন স্ট্যাটাস চেক করছেন সেই ক্ষেত্রে যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে বলছি আপনার চিন্তা করার বা প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আপনি শুধু আপনার ব্যাংকের স্ট্যাটাসটা একবার চেক করে নেবেন। আপনার এই মুহূর্তে ক্লেম করার কোনো দরকার নেই। যদি অ্যাপ্রুভ হয়েও আপনার টাকা না এসে থাকে তাহলে আপনি ক্লেম করতে যাবেন না। এই ক্ষেত্রে আপনার প্রসেস কিন্তু আরও পিছিয়ে যাবে। এই মুহূর্তে আপনার বিশেষ করণীয় যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা ঠিক রয়েছে কিনা, অর্থাৎ ডিবিটি লিঙ্ক ঠিক আছে কিনা, জাস্ট সেইটা একবার চেক করে নেওয়া। যদি ডিবিটি লিঙ্ক ঠিকঠাক থাকে তাহলে আপনি ওয়েট করবেন, আপনি 100% নিশ্চিন্ত থাকবেন যে আপনি টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, তাই বলবো যদি ব্যাংকিং সংক্রান্ত কোনো এরর থেকে থাকে সেটা অবশ্যই চেক করে নেবেন। আর এমনও রয়েছে যাদের অ্যাপ্রুভ হয়েছে, মোবাইলে কোনো ধরনের SMS আসেনি অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। তাই বলবো ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি একবার ব্যাংকে গিয়ে চেক করে নিতে পারেন। এটা কিন্তু অ্যাপ্রুভের ক্ষেত্রে বললাম। অর্থাৎ
যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে তারা এটা করবেন। আশা করছি বোঝাতে পেরেছি। এইবার আসছি আন্ডার প্রসেস। যে সমস্ত ব্যক্তিদের স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখাচ্ছে এবং নির্দিষ্ট কোনো যদি সমস্যা না থেকে থাকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে, তাহলে এই মুহূর্তে আপনি ক্লেম করতে যাবেন না, কারণ আপনার আবেদন এই মুহূর্তে সরকারি আধিকারিক দ্বারা যাচাই পর্যায়ে রয়েছে। তাই অযথা ক্লেম করে আপনার প্রসেসকে পিছিয়ে নিয়ে যাবেন না, ঠিক আছে? কারণ আপনি যখন একবার ক্লেম করছেন না, সেটা আবার ব্লক অফিস থেকে পুনরায় ভেরিফিকেশন পর্যায়ে চলে আসবে। তাই বলবো যাদের আন্ডার প্রসেস রয়েছে তাদের এখন কোনো কিছু করার দরকার নেই, আপাতত আপনারা কিছুদিন ওয়েট করে যাবেন, ঠিক আছে? আর যদি চান তো আপনারা আপনাদের যে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিস অথবা মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হয়ে থাকলে সেইখানে গিয়ে অফিসারদের সঙ্গে কথা বলতে পারেন। আবার যখন যাবেন অবশ্যই আপনারা আপনাদের যে স্ট্যাটাস রয়েছে সেইটার একটা প্রিন্ট আউট কাগজ বের করে নিয়ে যাবেন, তাহলে বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে? আশা করছি এই ব্যাপারটাকে আমি বোঝাতে পেরেছি। এরপর আসছি 3 নাম্বার পয়েন্ট, যাদের দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশান। এই মুহূর্তে আপনার স্ট্যাটাস যদি ফার্দার ভেরিফিকেশান লেখা থাকে এবং নির্দিষ্ট কোনো কারণ না থাকে, তাহলে বলবো এখনই কোনো কিছু করার দরকার নেই, কারণ অনেকের এই ফার্দার ভেরিফিকেশান থেকে সরাসরি অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যাদের ফার্দার ভেরিফিকেশানে রয়েছিল তাদের কিন্তু অটোমেটিকই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, এবং অ্যাপ্রুভ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে তার মেসেজও কিন্তু এসেছে। এই রকম আপডেটও আমার কাছে রয়েছে। এটা ঘটেছে 24শে আগস্ট, অর্থাৎ গতকাল সোমবার এই রকম ঘটনা ঘটেছে। তাই বলবো যাদের ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে আপনারা একটু ওয়েট করে যান, আর চাইলে আপনারা অফিসে গিয়ে এই ব্যাপারটা জানতেও পারেন। এইবার আসছি যাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত কিছু তথ্য সঠিক দেওয়ার সত্ত্বেও যাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হচ্ছে তাদের কিন্তু অবশ্যই ক্লেম করতে হবে। এই মুহূর্তে আপনারা যদি ক্লেম করেন এবং আপনি যদি টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই টাকা পেয়ে যাবেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ক্লেম করার সময় রিমার্কের জায়গায় এটা লিখলে হবে না যে আমি টাকা পাওয়ার যোগ্য, আমাকে টাকা দিয়ে দিন। এটা লিখলে কিন্তু আপনি টাকা পাবেন না। আপনাকে আপনি যে টাকা পাওয়ার যোগ্য তার উপযুক্ত সঠিক প্রমাণ আপনাকে দিতে হবে, ঠিক আছে? যে কারণে আপনার আবেদনটাকে রিজেক্ট করা হয়েছে। ধরুন দেখানো হচ্ছে যে আপনি সরকারি চাকরি করেন, কিন্তু আদতে আপনি সরকারি চাকরি করেন না। সেই ক্ষেত্রে আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এই সমস্ত তথ্য সঠিকভাবে আপলোড করতে হবে এবং স্পষ্ট ভাষায় লিখতে হবে যে আমি কোনো ধরনের সরকারি চাকরি করি না, আমার বয়স রয়েছে 25 থেকে 60 বছরের মধ্যে, আমি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। তো আমার আবেদনটি যেন অ্যাপ্রুভ করে দেওয়া হয়। আর প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই আপনারা থাকলে আপনাদের দেবেন। অযথা উল্টোপাল্টা কথা লিখবেন না, তাহলে কিন্তু আপনার আবেদনকে অ্যাপ্রুভ করবে না। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি রিজেক্টের ব্যাপারটা। এইবার আসছি যাদের অ্যাপ্রুভ হয়ে রয়েছে কিন্তু এখনও টাকা ঢোকেনি তাদের ব্যাপারে। কারণ আপনার স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভ লেখা থাকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও যদি টাকা না এসে থাকে, তাহলে এটা দেখতে হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে কিনা। কারণ অনেকের স্ট্যাটাসে কোড 12, কোড 20 কিংবা ব্যাঙ্কিং এরর এই রকম লেখা রয়েছে। এই যদি কোড 12 লেখা থাকে এর মানে আপনার ডিবিটি লিঙ্ক ঠিকঠাকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে নেই, বা আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক সেটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তাই অবিলম্বে ব্যাঙ্কে গিয়ে এই ডিবিটি লিঙ্কটাকে সম্পন্ন করতে হবে। আর দ্বিতীয়ত যাদের কোড 20 দেখাচ্ছে, এই ক্ষেত্রে আধারের থেকে যে এনপিসিআই সংক্রান্ত ওই একই সমস্যা, যে ডিবিটি লিঙ্কের ব্যাপারটা বললাম, এটা হয়তো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তাই অবিলম্বে ব্যাঙ্কে গিয়ে একটা কেওয়াইসি আপডেট করিয়ে নেন, তাহলেই এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। আর যাদের ব্যাঙ্কিং এরর দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও আধারের যে সিডিং সংক্রান্ত তার সমস্যা রয়েছে, তার জন্যই আপনার টাকা অলরেডি ক্রেডিট হওয়ার সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা এসে পৌঁছাচ্ছে না। তাই অবিলম্বে ব্যাঙ্কে গিয়ে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান করিয়ে নেন, তাহলেই আপনারা টাকা পেয়ে যাবেন, ঠিক আছে? এইবার যাদের রিজেক্ট হয়েছে তারা কিভাবে ক্লেম করবেন, অর্থাৎ রিজেক্টের কারণ হিসাবে যদি আপনাকে দেখানো হয়ে থাকে যে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি, তার জন্য আপনার আবেদন রিজেক্ট করা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার পরিবারের পরিস্থিতি অনুযায়ী সঠিক তথ্য আপনাকে পেশ করতে হবে। এবং স্বামী সরকারি চাকরি করলে বিষয়টা আলাদা হতে পারে। অর্থাৎ সরকারের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি স্বামী চাকরি করে থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কিন্তু স্বামী ছাড়া ধরুন আপনার মা আবেদন করছে কিন্তু আপনার ছেলে সরকারি চাকরি করে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, ঠিক আছে? তো সেই অনুযায়ী আপনাকে ক্লেম করতে হবে এবং প্রয়োজনে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে এবং সঠিক তথ্য লিখতে হবে। এইবার আপনারা যদি চান যে আপনারা কী লিখে রিমার্ক করবেন, তো সেইটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে আপনার স্ট্যাটাসটা কী রয়েছে এবং আপনি রিমার্কে কী লিখতে চান। আমি সেই বিষয়েও যে কার স্ট্যাটাসে কী লিখতে হবে সেই নিয়েও খুব তাড়াতাড়ি ভিডিও আনবো। তাই আপনাদের কমেন্ট করাটা অত্যন্ত জরুরি।
কারণ কমেন্ট না করলে আমি তো জানতে পারবো না যে আপনাদের সমস্যাটা কোথায়। তাই বলবো সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে আমাকে জানান, তবেই আমি আপনাদের জন্য সেই মাফিক সমাধান নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এইবার আসছি যাদের 3টের বেশি রুম দেখিয়ে আবেদনকে রিজেক্ট করা হয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি কিন্তু 3টের বেশি রুম আপনার নেই, অথচ আপনার লেখা রয়েছে যে 3টের বেশি রুমের জন্য আপনার আবেদন রিজেক্ট করা হয়েছে। সেই ক্ষেত্রে প্রয়োজনে আপনার ঘরের যে প্রকৃত ছবি সেইটিও আপনাকে আপলোড করতে হবে। এক্ষেত্রে শোয়ার ঘর বেডরুমকে মূলত রুম হিসাবেই গণ্য করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। কোনো ধরনের বাথরুমকে এইখানে রুম হিসাবে উল্লেখ করছে না সরকার, ঠিক আছে। তাই যদি ভুল করে রুম দেখানো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি প্রয়োজনে আপনার যে বাড়ির ছবি রয়েছে সেটাকেও আপলোড করতে পারেন। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এইবার যাদের এসআইআর তালিকায় নাম ছিল, অর্থাৎ যাদের মামলা বিচারাধীন বা ট্রাইব্যুনাল সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন এবং আপনার আবেদনকে এই মুহূর্তে পেন্ডিংয়ে বা রিজেক্ট করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যদি আপনার এখনও আবেদনের নিষ্পত্তি না হয়ে থাকে এবং আবেদনকারীর আয় ও বয়সের যোগ্যতা সমস্ত কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে প্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশন আইডি এবং মামলার নথি নাম্বার যে প্রমাণ রয়েছে সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে এইখানে। আশা করছি এই ব্যাপারটাকে বোঝাতে পেরেছি। এইবার আসছি ক্লেম করার সময় কিন্তু অনেকে বিভিন্ন ধরনের ভুল করছেন, তাই অবশ্যই বলবো ক্লেম করার আগে রিমার্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর দিকে খেয়াল রাখবেন। আমি যেই তথ্যগুলো বলছি সেই ভুলগুলো আপনারা করবেন না। প্রথমত যেই জিনিসগুলো লিখবেন না যে আমি খুব গরিব, আমার খুব টাকার দরকার, দয়া করে আমাকে টাকা দিয়ে দিন, এই সমস্ত তথ্য কখনোই রিমার্কে লিখবেন না, কারণ এই সমস্ত বিষয় লিখলে আপনার আবেদন কিন্তু অ্যাপ্রুভ হবে না। আপনার যে কারণে রিজেক্ট হয়েছে সেই কারণটার সঠিক উত্তর আপনাকে ওখানে দিতে হবে, ঠিক আছে। ধরুন আমার বাড়িতে 3টে রুম নেই, আমার একটি মাত্র শোয়ার ঘর এবং আমি এই প্রকল্পের জন্য যোগ্য, অথবা আমার স্বামী সরকারি চাকরি করেন না, আমরা পৃথক পরিবারে থাকি এবং আমরা এই প্রকল্পের যোগ্য, এই রকম ধরনের সঠিক এবং উপযুক্ত তথ্য দিয়ে রিমার্কটাকে পূরণ করবেন। উল্টোপাল্টা তথ্য লিখবেন না, আমি আবারও বলছি। মনে রাখবেন এই ক্লেমটা কিন্তু কোনো আবেগে চলে না, যুক্তি এবং প্রমাণ দিয়েই আবেদনটাকে অ্যাপ্রুভ করা হবে। তাই অযথা ভুলভ্রান্তিকর তথ্য দেবেন না, ঠিক আছে। এইবার আসছি যে সেলফ ডিক্লারেশন ফর্ম। অনেক গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস কিংবা মিউনিসিপ্যালিটিতে যখন আপনারা আপনাদের সমস্যা নিয়ে যাচ্ছেন, তারা একটা সেলফ ডিক্লারেশন ফর্ম আপনাদের ফিল আপ করতে বলছে। তো সেই ক্ষেত্রে আপনাদের নাম দিবেন, আপনারা পিতা বা স্বামীর নাম দেবেন। আশা করছি এক্ষেত্রে বেশিরভাগটাই স্বামীর নাম দেওয়াটাই বেটার হবে, কারণ আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন তো আপনারা যেহেতু স্বামীর নাম দিয়েছেন বিবাহিত মহিলারা, তাই অবশ্যই আপনারা আপনাদের স্বামীর নাম দেবেন। আর যারা অবিবাহিত রয়েছেন তারা চাইলে আপনাদের পিতার নাম দিতে পারেন, ঠিক আছে। এরপর আপনাদের গ্রাম, পোস্ট অফিস, থানা, আপনি যদি গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার অধীনে বসবাস করেন সেই ঠিকানাটা এখানে লিখবেন। এখানে আপনার মাসিক আয় দেবেন, অর্থাৎ আপনাদের বাৎসরিক আয় নয়, বাৎসরিক যে আয় দেওয়া রয়েছে সেটাকে 12 দিয়ে ভাগ করলে আপনাদের মাসিক যে আয় বেরোচ্ছে সেই মাসিক আয়টা এখানে লিখতে হবে। আপনার বাড়ির বা ঘরের বিবরণ দিতে হচ্ছে, জমির পরিমাণ লিখতে হচ্ছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কেন আপনি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য তার সঠিক বিবরণ এখানে লিখে দেবেন। তার সাথেই আপনার কি স্ট্যাটাস দেখাচ্ছে বর্তমানে, যে রিজেক্ট হয়েছে না আন্ডার প্রসেস রয়েছে না ইনকোয়ারিতে রয়েছে সেইটা এখানে লিখবেন। সাথে আপনি যখন আবেদন করেছেন যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সেটা এখানে লিখবেন এবং এটা নির্ভুলভাবে দেবেন, ঠিক আছে। তারপর দিবেন আধার নাম্বার, তারপর দিবেন মোবাইল নাম্বার। আধার নাম্বারটাও সঠিকভাবে বোস করাবেন এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। আর এইখানে কোন মোবাইল নাম্বারটা দেবেন না, যেইটা দিয়ে আপনি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছিলেন তার সাথেই যেই ডেটে এই সেলফ ডিক্লারেশন ফর্মটা জমা দিচ্ছেন সেই ডেটটা লিখবেন এবং একটা সিগনেচার করে দেবেন। তাহলে এইটা যখন জমা করবেন তারা ভেরিফিকেশন করে আপনার আবেদনটাকে আবার চেক করবে এবং যোগ্য হলে আপনি টাকা পেয়ে যাবেন। আশা করছি এই ব্যাপারটাকে বোঝাতে পেরেছি। এইবার আসছি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে ফার্দার ভেরিফিকেশন লেখা রয়েছে এবং নিচে কারণ হিসাবে দেখানো হয়েছে এএসডিডি, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট। যাদের এসআইআর তালিকায় নাম রয়েছিল তার সত্ত্বেও এই রকম ধরনের লেখা রয়েছে, তারা উপযুক্ত তথ্য প্রমাণ অবশ্যই আপলোড করবেন এবং অবিলম্বে তারা ক্লেম করবেন, ঠিক আছে। এবং তথ্যর হিসাবে আপনাকে দিতে হচ্ছে ভোটার কার্ড এবং ভোট দিতে যাওয়ার সময় যে স্লিপটা আপনাকে দেওয়া ছিল সেই ভোটার কার্ডের স্লিপ, তার সাথেই আপনারা দেবেন এসআইআরের লিস্টে যে আপনার নাম রয়েছে তার একটা কাগজের ছবি, ঠিক আছে। এই সমস্ত তথ্যগুলো আপনারা ক্লেম করার সময় আপলোড করবেন। তাহলে আশা করা যায় বহু আবেদন প্রার্থী যাদের আবেদন কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এই রকম বিষয়ে। আশা করছি এই ব্যাপারটাকে বোঝাতে পেরেছি। এরপর আসছি যে এই সেলফ ডিক্লারেশন ফর্ম আপনারা কোথায় পাবেন, কারণ এটা আমি আগেই বললাম যে অফলাইনে সেলফ ডিক্লারেশন ফর্ম বিভিন্ন সরকারি দপ্তর যেমন বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি দেওয়া হয়েছে।
তো আপনারা সেইখান থেকে সংগ্রহ করে ফর্মটিকে ফিল আপ করে অবিলম্বে সেইখানে জমা দেবেন। আর যদি ফর্ম না দেওয়া হয়ে থাকে, আমি এই যে ফরম্যাটটা দেখালাম সেম ফরম্যাটে আপনারা আপনাদের সমস্ত তথ্যগুলো লিখে দেবেন, লিখে সেইখানে জমা করে দেবেন। আর চাইলে এই সমস্ত তথ্যগুলো লিখেও আপনারা ক্লেম করবার সময় পিকচার হিসেবে এটাকে আপলোড করতে পারেন। আশা করছি ব্যাপারটাকে বোঝাতে পেরেছি। এইবার আসছি যে আজ তাহলে কারা কারা টাকা পেতে চলেছে। না, আজ যাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের টাকা ঢোকার প্রবল জোরালো সম্ভাবনা কিন্তু আজ 25 তারিখ রয়েছে। গতকাল 24 তারিখে বহু অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকেছে। আজ 25 তারিখেও টাকা ঢুকবে, কাল 26 তারিখ, 27 তারিখ, এইভাবে টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়ার কাজ চলছে। আর যাদের আবেদন অ্যাপ্রুভ হয়নি তাদের আবেদনকেও অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তাই বলবো অযথা চিন্তা করবেন না বা আতঙ্কিত হবেন না। শুধুমাত্র আপনার যদি স্ট্যাটাসে ব্যাংকিং এরর থাকে তাহলে অবশ্যই অবিলম্বে আপনি আপনার ব্যাংকে গিয়ে ইকেওয়াইসি কমপ্লিট করবেন এবং চেক করে নেন যে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের যে ডিবিটি লিঙ্ক সেটা সম্পন্ন রয়েছে কিনা। যদি সেসব কিছু ব্যাংকের তথ্য ঠিকঠাক থাকে আপনি টাকা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথেই আপনার কি স্ট্যাটাস রয়েছে এই মুহূর্তে সেটা লিখবেন এবং সেই স্ট্যাটাস অনুযায়ী আপনি ক্লেম করতে গেলে রিমার্কে কি কি তথ্য দেবেন সেইটা জানার হলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য পুরো বিষয়টা সম্পূর্ণ বাংলা ভাষায় বাংলাতে কিভাবে লিখবেন সেই বিষয়ে জানিয়ে দেবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।